যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে এই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কেন্দ্রিক হতে চলেছে? এবার আপনাদের বুঝতে সুবিধে হবে, কারণ যেভাবে কিউবাকে নিয়ে কিউবা সংকটের একটা সৃষ্টি হয়েছিল নিউক্লিয়ার ওয়ারের, এবং নাকের ডগা, স্যার যেটা বলছিলেন যে নাকের ডগা, আমরা সেটা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব, এবং তার সঙ্গে আপনাদের কেন সেন্ট মার্টিন দ্বীপ তৃতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক হয়ে উঠতে পারে কিনা, যে প্রশ্নটা হয়ে উঠছে সেটা আপনাদের দেখাবো। দেখুন, এই হচ্ছে, দেখুন সেন্ট মার্টিন একেবারে নাকের ডগা, কার না বাংলাদেশের, একেবারে নাকের ডগা এবং কান ঘেঁষে ভারতবর্ষের। দেখুন, বাংলাদেশের নাকের ডগায় এবং ভারতবর্ষের একেবারে কান ঘেঁষে, এবং যেখানে যেখানে নিউক্লিয়ার মিসাইলগুলো যদি ছাড়া হয়, দেখুন দিল্লি 1756 কিলোমিটার, এখান থেকে কোনো রকম কোনো লং রেঞ্জ আইসিবিএল মিসাইলের দরকার হবে না। একটা মিড রেঞ্জ মিসাইল, একটা যদি মিড রেঞ্জ মিসাইল পাঠানো যায়, সেটাই কিন্তু এইখানে গিয়ে একেবারে আছড়ে পড়তে পারে। দেখুন, কলকাতা হচ্ছে 456 কিলোমিটার মাত্র শর্ট রেঞ্জ মিসাইল। দেখুন, শর্ট রেঞ্জ মিসাইলের দূরত্বে কিন্তু রয়েছে সেটা। এবার যদি এইখানে একটা আমেরিকার ঘাঁটি থাকে, তাহলে দেখুন কি হবে, কারণ ভারতের কাছেও নিউক্লিয়ার মিসাইল রয়েছে, এবং ওখান থেকে বেজিং 3125 কিলোমিটার। দেখুন, লং রেঞ্জও যদি আমরা এটাকে বলি, তাহলেও কিন্তু সেটা ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবার নর্থ কোরিয়া দেখুন, 3813 কিলোমিটার, এটা ম্যাপ বলছে। মানে কিউবা সংকটের সঙ্গে যদি আমরা এটাকে মেলানোর চেষ্টা করি, ভারত রয়েছে, বেজিং রয়েছে, এবং আমেরিকার যদি একটা ঘাঁটি সেখানে বানিয়ে ফেলে, কিংবা যদি রাশিয়াও একটা ঘাঁটি বানিয়ে ফেলে, তাহলে দেখুন, এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি পৃথিবীর ম্যাপ। এবার যদি আপনারা আধা করে নেন, তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে। অর্ধেক যদি আমরা করে নিই, এই যদি অর্ধেক করা হয়, বঙ্গোপসাগরের পর কি রয়েছে না ভারত মহাসাগর, ইন্টারন্যাশনাল এই যে লেভেলটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটা। এবার এই দিকটা দিয়ে দেখুন, ইরাক বা ইরানকে যদি কন্ট্রোলে রাখতে চায় আমেরিকা, তাহলে দেখুন পুরো পূর্ব গোলার্ধটা কিন্তু পুরোটাই নিয়ন্ত্রণে চলে আসবে সেক্ষেত্রে আমেরিকার। দেখুন, বাংলাদেশকে যদি কন্ট্রোলে রাখা যায়, তাহলে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে আধিপত্য বিস্তার করে, এই দেখুন নর্দার্ন, বাকি আধা পৃথিবী অর্থাৎ নর্দার্ন প্যাসিফিক ওশান একেবারে নাকের ডগায়, এবং এদিক দিয়ে কিন্তু একটা কন্ট্রোল রাখা যাবে। কেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি এতটা অশান্ত, এটা কিন্তু এই জায়গাগুলো থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এর পেছনে কি কি কারণ রয়েছে। স্যার, এই যে আমরা বোঝানোর চেষ্টা করলাম কিউবা ক্রাইসিস, এবং তার সঙ্গে কিছুটা মিল কিন্তু পাওয়া যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের। এক্স্যাক্টলি, আপনি যেভাবে দেখিয়েছেন, এটা যারা যে সব মানুষ এটা দেখবে, তাদের একটা সম্যক ধারণা হবে যে ওয়াই সেন্ট মার্টিন ইজ সো ইম্পর্টেন্ট টু দি গ্লোবাল মিলিটারি মাইট। এদের কাছে কেন এটা ইম্পর্টেন্ট, এটা বেশ খানিকটা আইডিয়া হলো। আরেকটা যুক্তি এখানে আছে, সেটা হলো যে সব সময় সকলের বন্ধু থাকে না, সব সময় সকলের এনিমিও হয় না। তো সেদিক দিয়ে আপনার এখানে সে তিনটা শক্তি, পরাশক্তি অলমোস্ট, চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া, ব্রিক্স এর মাধ্যমে তিনটার একটা, চায়না এবং রাশিয়া তো এদের একটা ভালো অ্যালায়েন্স আছে, কিন্তু আমেরিকা সবসময় চাচ্ছে যে দুই চায়না এবং রাশিয়াকে ইন্ডিয়াকে দিয়ে কাউন্টার অ্যাক্ট করানোর একটা প্ল্যান তাদের সব সময়। কিন্তু ইন্ডিয়া একটা খুব ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেলিং করছে। সে রাশিয়া যখন স্যাংশন হলো, তখন সে তেল কেনা শুরু করলো। তাকে যখন ইয়ারা প্রতিবাদ করলো, তখন সে বলল যে, জয়শঙ্কর জি বললেন যে আমরা আমাদের ইকোনমি কিভাবে এটাকে ভালো রাখবো সেটা আমাদের ব্যাপার, আমরা ভালো বুঝি অন্যদের চাইতে।
একটা কথা বলে এটাকে ফিজলড আউট করে দেয় ওই জিনিসটাকে। আর একটা হচ্ছে যে যে ভারত ইতিমধ্যে ভারতের যে মিলিটারি মাইট, ভারতের যে ইকোনমি, এটা একটা হেডেকের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত আর ভারতকে কমপ্লিটলি ভারতকে একেবারে নিজের বগলের ভিতরে রাখা যাবে এই বিশ্বাস কোনো পরাশক্তির নেই। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এখানে পরাশক্তি তার নিজস্ব একটা বেজ এখানে তৈরি করা তার জন্য ইনএভিটেবল হয়ে পড়ছে বলে আমার ধারণা, যার জন্য এত সব সমস্যা। আপনি যে রাডারে দেখাইলেন তাতে বেজিং এবং দিল্লি একেবারে এর আরো ভিতরে যাইতে পারে, এইখানে বসে সবকিছু অবলোকন করতে পারে এবং প্রায় এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণে আনতে পারে। স্যার, আপনার কাছে এরকম কোনো খবর আছে কি যে কেউ এখানে কোনো সাবমেরিন বা এইরকম কোনো ঘাঁটি তৈরি করার একটা চেষ্টা করেছিল কিনা? আমি তো বেজিং তো সবসময় বেজিং এর একটা ছোট ঘাঁটি, এটাও আজ থেকে বহু আগে এটা অলরেডি ওরা বার্মার সাথে সম্পর্ক তৈরি করে ওদের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার রোড ঘাট তৈরি করে দিয়েছে। তাতে হয়েছে যে সুবিধা হয়েছে, বার্মার যেমন কমিউনিকেশন ডেভেলপমেন্টটা ভালো হয়েছে, আর বার্মার কমিউনিকেশন ডেভেলপ ভালো থাকলে চায়না তো সহজেই তার বেজে চলে আসতে পারে ল্যান্ড রুট ইউজ করে। তো এদিক দিয়ে চায়নার হিসেব কিতাব আমি দেখি তারা দে আর ভেরি ভেরি ক্যালকুলেটিভ। তো এখন আরেকটা জিনিস এখানে আছে যে আরাকান চায়না কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতেছে মায়ানমারকে। মায়ানমারের জান্তা সরকারের পতন ঘটলেও তার কিন্তু আধিপত্য এখান থেকে যাচ্ছে না। আমার ধারণা যে আরাকানের যে বাহিনী মোটামুটি অলমোস্ট ইনডমিটেবল বাহিনী, তারা যেভাবে সাকসেস দেখাচ্ছে তাতে, এবং তাদের হিসাব যা আছে, তাদের সংস্কৃতি এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের চেহারা, এগুলো সব মিলিয়ে তাদের ওই চায়নার সাথেই তাদের সম্পর্ক ভালো হওয়ার কথা বাই নেচার। এরপরে তাদের সাথে ইন্ডিয়ারও একটা ভালো সম্পর্ক আছে, ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট আছে ওখানে। মোটামুটি একটা ব্যালেন্স এখানে আমি এখনো দেখতে পাচ্ছি যে চায়না ইন্ডিয়া এখানে সহজে মানে কনফ্রন্টেশনে না গিয়ে তারা কোয়ালিশন বা কোঅপারেশনে থাকবে, এই বিশ্বাসটা আমার আছে। এবং বহিঃশত্রুর মানে ওই সুপার পাওয়ারের কারণেই এই দুই শক্তি এখন আমরা কিছু দেখলাম, আরো অনেকগুলো ডিসপিউট তারা মীমাংসা করে ফেলছে, এটা একটা ভালো লক্ষণ। তো তাতে হচ্ছে কি, যেমন চীন, রাশিয়া, ইন্ডিয়া একসাথে যদি ব্যালেন্স করে চলতে পারে তাহলে কিন্তু একটা রিয়েল এই পাওয়ার ব্যালেন্স, গ্লোবাল পাওয়ার ব্যালেন্সটা আমার মনে হয় এটা ইকুইলিব্রিয়াম থাকবে।